দেড় দিন গোকুল আর বৃন্দাবন দেখে আমরা রওনা দিলাম আগ্রার উদ্দেশ্যে। যাবার সময় চোখে পড়ল 141 ফুট উঁচু মা বৈষ্ণোদেবীর মূর্তি। আমরা এখানে যাবার সময় পাইনি, বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। বৃন্দাবন থেকে আগ্রার দূরত্ব 70 কিলোমিটার। আমরা হোটেলের কাছ থেকে একটা ইকো গাড়ি বুক করেছিলাম একটা দোকান থেকে। ভাড়া পড়েছিল 3500 টাকা। ডাইরেক্ট ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করলে আপনার 500 টাকা কম হবে। আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো ছিলেন, ওনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাবার রাস্তাটা অসাধারণ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং চওড়া রাস্তা। কখন যে আগ্রা পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না, এবং কোনো জার্নি ফিলই হবে না আপনাদের। আমরা 2 ঘন্টারও কম সময়ে আগ্রাতে আমাদের হোটেলে পৌঁছে গিয়েছিলাম। চারিদিক দেখতে দেখতে কখন হোটেলে পৌঁছে গেছি আমরা বুঝতেই পারিনি। আমাদের হোটেলটা ছিল তাজমহলের ইস্ট গেটের কাছে। হোটেলের ডিটেলসের ভিডিও পরবর্তীতে দেব। আমরা পরের দিন সকালবেলা গিয়েছিলাম আগ্রা ফোর্ট দেখতে, আর বিকেলে গিয়েছিলাম তাজমহল দেখতে। শীতকালে খুব কুয়াশা থাকার কারণে সকাল 11টা নাগাদ আমরা রওনা দিয়েছিলাম। এই প্রসঙ্গে বলে রাখি, অটোতে কিন্তু খুব দরাদরি হয় এবং অন্যরকম অনেক দাম চায়। অটো করে আগ্রা ফোর্ট যেতে আপনার ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা তাজমহলের ইস্ট গেটের কাছ থেকে, আর আগ্রা ফোর্ট থেকে তাজমহল যেতে 20 থেকে 30 টাকা নেয় খুব বেশি হলে। আগ্রা শহর দেখতে দেখতে সার্ভিস রোডের ওপর দিয়ে আমরা চললাম আগ্রা ফোর্টের উদ্দেশ্যে। আগ্রা ফোর্টের সাইডে অটো আমাদের দাঁড় করিয়ে দিল। বাইরে থেকে ফোর্টটা দেখতে খুবই ভালো লাগলো আমার। ওই যে দেখছেন শিবাজির মূর্তি, ঠিক তার উল্টো দিকেই এই হচ্ছে আগ্রা ফোর্ট। টিকিট কাউন্টারের আগেই অনেক গাইড আপনাদের কাছে চলে আসবে, যেমন আমাদের ক্ষেত্রেও হয়েছিল। বেশ কয়েকজন বলে যায়, ওনারা গভর্নমেন্টের অথরাইজড সমস্ত গাইড, এবং এদের রেট কেউ বলবে 1000 টাকা, কেউ বলবে 1200 টাকা, কেউ 1500 টাকা। আমরা একটা গাইড নিয়েছিলাম দরাদরি করে 600 টাকা দিয়ে। আমরা এবার ভেতরে এলাম টিকিট কাটার জন্য। এখানে সব টিকিট কাউন্টার। ইন্ডিয়ান ট্যুরিস্টদের জন্য টিকিট হচ্ছে 50 টাকা। আপনারা চাইলে এই কিউআর কোড স্ক্যান করেও টিকিট কাটতে পারেন, এতে সময় অনেক কম লাগবে। অথবা এখানে উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে আগে থেকেও টিকিট কেটে আসতে পারেন। এবার আগ্রা ফোর্টের ইতিহাস বলতে বলতে ভেতরে ঢোকা যাক। এটা হলো আগ্রা ফোর্টের সামনের দিক। আর পাশেই দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ছিল জলাশয়, আর এই জলে থাকতো কুমির, যাতে শত্রুরা এই জলাশয় পার করে যেতে না পারে। এই যে পাঁচিলগুলো দেখছেন এগুলো হচ্ছে 75 ফুট উঁচু। এই যে দরজা দিয়ে সবাই ভেতরে যাচ্ছে, এই দরজাটার নাম হচ্ছে অমর সিং দরজা। অমর সিং রাঠোর ছিলেন শাহজাহানের সেনাপতি। তিনি শাহজাহানের এক মন্ত্রী সালামত খানকে খুন করে এই বড় প্রাচীর ঘোড়া করে লাফ দিয়ে পার হয়ে যান। দরজার পাশে এই লোহার শেকল দিয়ে দরজাগুলো বন্ধ করা হতো। গেটের ভেতরে ওপরের দেওয়াল ও চারিদিক কি সুন্দরভাবে তৈরি করা। দরজাগুলোকে দেখুন তখনকার দিনে কত শক্ত করে বানানো হয়েছিল। ভেতরে ঢুকেই ফোর্টের ভেতরটা দেখে আপনার খুবই ভালো লাগবে, যেমন আমাদের লেগেছে। অনেক কিছুই নষ্ট হয়ে গেলেও অবশিষ্ট কারুকার্যগুলো দেখলে একটা ধারণা করতে পারবেন অক্ষত অবস্থায় এগুলো কতটা সুন্দর ছিল। সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন বিশালাকার ফোর্টটা কতদিন ধরে তৈরি করেছে, নিখুঁতভাবে কাজকর্ম করে। ফোর্টের মধ্যে এখানে আগে অনেক সোনা ও মূল্যবান পাথর দিয়ে কারুকার্য করা ছিল, কিন্তু সেগুলো এখন আর নেই, সবই লুট হয়ে গেছে। ফোর্টের নকশাগুলো শুধু লক্ষ্য করুন, কত সময় নিয়ে এগুলো বানানো হয়েছে।
ভেতরে ঢোকার রাস্তাটা একটু লক্ষ্য করুন। এই রাস্তাগুলো কিন্তু ইচ্ছা করেই এই রকম ডিজাইনে তৈরি করা হয়েছে, যাতে হাতি ঘোড়া যখন যাবে তখন যাতে পিছলে না পড়ে। এগুলো কিন্তু সব বেলে পাথরের, আর এই বেলে পাথরগুলো আনা হয়েছিল রাজস্থান থেকে। এই যে লম্বা রাস্তাটার পাশে দুটো দেওয়াল আছে দেখছেন, এর পেছনেও কিন্তু একটা কারণ আছে। এই রাস্তার মাঝখানে যদি আওয়াজ হয় তাহলে কিন্তু সেটা ইকো হয়। যদি শত্রুপক্ষ প্রবেশ করে যায় এই রাস্তায় তাহলে অনেক ইকো হবে এবং তাতে সেনারা সতর্ক হয়ে যাবে। যুদ্ধ হলে সেনারা এই দিকের দরজা দিয়ে পাথর এই রাস্তা দিয়ে গড়িয়ে দিত। বড় বড় পাথর এলে অনেকেই এখানে চাপা পড়ে মরে যেত, আবার অনেকে এই পাথর থেকে বাঁচতে দেওয়ালের দুদিকে দাঁড়িয়ে পড়তো। এবার দেখুন এই যে দেওয়ালের মধ্যে ছোট ছোট নালা করা আছে, এই নালাগুলো দিয়ে গরম জল আর গরম তেল ঢেলে দেওয়া হতো। আবার গরম তেল থেকে বাঁচতে যেই ওরা মাঝখানে আসতো তখন আবার পাথরের সাথে গড়িয়ে চাপা পড়ে চলে যেত। দেখুন দেওয়ালের গায়ে যে কালো কালো ছোপ চিহ্নগুলো আছে এগুলো কিন্তু সব গরম তেলের দাগ। 1573 সালে লাল বেলে পাথর দিয়ে এই ফোর্টটা পুনর্নির্মাণ করেছিলেন আকবর, আর 1558 সালে আগ্রাতে তিনি তার রাজধানী স্থাপন করেছিলেন। এই কেল্লা নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 8 বছর। এই ঢুকেই ডান দিকে এই যে মহলটা দেখতে পাবেন এটা হচ্ছে জাহাঙ্গীরের মহল। এই যে ঘেরা অংশটা দেখছেন এটা সেনাবাহিনীর অধীনে, এখানে কিন্তু প্রবেশ করা যায় না। এখানে দিক নির্দেশ করা আছে জাহাঙ্গীরের মহল ও আকবর মহল। এই ফোর্টের 75% হচ্ছে আপনার সেনাবাহিনীর অধীনে। এটা হলো জাহাঙ্গীরের স্নান করার পাত্র বা আমরা যাকে বলি বাথটব। এর পাশে দেখুন সিঁড়ি করা আছে, এটা দিয়ে উঠে ভেতরে স্নান করতে হয়। এটা আগে ছিল এর ভেতরে, কিন্তু এখন এটাকে বাইরে বের করে রাখা হয়েছে। বাথটবটার বাইরে কি সুন্দরভাবে কারুকার্য করা আছে। অনেকটা নষ্ট হয়ে গেলেও ওই সময় কতটা সুন্দর ছিল একটা ধারণা করতে পারবেন। এই বাথটবটা একটা গোটা পাথর কেটে বানানো, কোনো জয়েন্ট নেই এখানে। মহলের বাইরের কারুকার্যগুলো দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আমরা ওই দিক থেকে প্রবেশ করেছি অমর সিং গেট দিয়ে ওই সোজা রাস্তাটা দিয়ে এসে আমরা এখন এই মহলের সামনে এসেছি। এই জায়গাটা হলো রংমহল। এখানে আমোদ প্রমোদের ব্যবস্থা ছিল, রাজা রানী এখানে নৃত্য দেখতেন। এখানকার কারুকার্যগুলো জৈন স্থাপত্য শিল্পীর অনুকরণে তৈরি করা হয়েছে। এই যে ঘরের ভেতর দিয়ে যাচ্ছি, দেওয়ালের ওপরে দেখুন সব গর্ত করে জানলা করা আছে। এর একদিক থেকে দেখলে মনে হবে এটা পুরো বন্ধ, আবার অপর দিকে কিন্তু এটা খোলা। এই ঘরগুলো গরমকালে খুবই ঠান্ডা থাকে। এগুলোকে তখনকার এসি রুম বলা হয়। এই রুম থেকে বেরিয়ে ডান দিকে এই যে পালকির মতো যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহজাহান তৈরি করেছিলেন। এটা দুটো তৈরি করা আছে পালকির মতো ঘর।
এই একটা ঘর হচ্ছে রোশনারা আর একটা হচ্ছে জাহানারা, শাহজাহানের দুটো মেয়ের জন্য। শাহজাহানের দুটো মেয়ের যেহেতু বিয়ে দেওয়া হয়নি, যার ফলে ওরা পালকি চড়ে যেতেও পারেনি, তাই পালকির মতো করেই ওদের জন্য ঘর তৈরি করে দিয়েছিলেন শাহজাহান। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে তাজমহল দেখা যায়, কুয়াশা থাকার জন্য তাজমহলটা দেখা যাচ্ছে না। এই যে বাগানের মতো এটা দেখছেন, এটার নাম হলো আঙ্গুরি বাগ। নূরজাহান এখানে আঙুরের চাষ করতেন বলে এরকম নামকরণ করা হয়েছে। সাদা পাথরের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে ছিল ঝর্ণা। এখান থেকে গোলাপ জল বেরোতো, আর যমুনা নদীর হাওয়া যখন এখানে আসতো পুরো জায়গাটা সুগন্ধে ভরে যেত। সামনে এটা হলো খাসমহল। খাসমহলের ইতিহাস দেখুন এখানে লেখা আছে। এবার আমরা একটু খাসমহলের ভেতরে যাব। কারুকার্যগুলোকে লক্ষ্য করুন, কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ওপরে সব গোল গোল করে আংটা লাগানো আছে। এখানে সব পর্দা লাগানো থাকতো যাতে এর ভেতরে কিছু দেখা না যায়। দেখুন সাদা মার্বেল পাথর দিয়ে কি অপরূপ কারুকার্য। এই যে দেখছেন চারটে আংটা এখানে লাগানো আছে, এখানে হাতে টানা পাখা লাগানো থাকতো যার মাধ্যমে হাওয়া করা হতো। এই দেওয়ালের চারিদিকে সমস্ত সোনা এবং দামি দামি পাথর লাগানো ছিল, যেখানে সামান্য সূর্যের আলো পড়লে বা কোনো রকম আলো পড়লে সারা ঘর আলোকিত হয়ে যেত, কিন্তু সেগুলি সবই লুট করে নিয়ে চলে গেছে। ওই সময় কত দক্ষতায় সাদা মার্বেল পাথর কেটে এই মহলটা বানানো হয়েছে ভাবলেই কিন্তু অবাক লাগবে। এই যে হাত পাকা ঝোলানোর আংটা।
এবার এই যে মহলটা দেখছেন এটা হলো মুকাম্মেল বুজ। সম্রাট শাহজাহানকে ঔরঙ্গজেব এখানে ৮ বছর আটকে রেখেছিলেন। এখানে বসে শাহজাহান তাজমহল দেখতেন। স্থাপত্যগুলো দেখুন, একটা মার্বেলের ওপর অন্য আরেকটি মার্বেল বসিয়ে সুন্দরভাবে এটাকে তৈরি করা হয়েছে। এবার এর চারিদিকটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই ঘরে এই যে স্লোপটা দেখছেন এটা দিয়ে জল পড়তো আর সোজা এই নালা দিয়ে চলে যেত। এটা ঠিক মুকাম্মেল বুজের অপোজিট সাইডে। আমরা এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। এখানে একটা মসজিদ আছে দেখুন, এটা হচ্ছে মিনা মসজিদ। শাহজাহানকে যখন গৃহবন্দী করে রাখা হয়েছিল তখন তিনি এখানে এসে নামাজ পড়তেন। চারিদিকের কারুকার্যগুলো দেখুন কত সুন্দর করে তখনকার সময়ে তৈরি করা হয়েছে। ডান দিকে এই যে ছোট মাঠের মতো অংশটা দেখছেন, ওই সময় এটার নাম ছিল মিনা বাজার। যেহেতু তখনকার দিনে মহিলারা বাইরে বেরোতে পারতেন না, তাই তাদের জন্য এখানে বাজার বসতো, যাতে নিজেদের মতো করে ওনারা জিনিস কিনতে পারেন। এখানে বাজার বসতো শুক্রবার করে। নিচে ডান দিকের ঘরগুলো যেগুলো দেখছেন ওগুলো ওখানে সব মুদ্রা ছাপানো হতো। এই যে ঘরের মতো মহলটা দেখছেন এটা হলো দিওয়ানে খাস। রাজার সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলোচনা সব এখানে করা হতো, মানে এক ধরনের মিটিং প্লেস। এখানে মন্ত্রীরা থাকতেন। এখানে আলোচনার সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হতো। আর এখানেই ছিল হচ্ছে বিখ্যাত ময়ূর সিংহাসন আর কোহিনূর হীরা। পরে নাদির শাহ আক্রমণের সময় সেগুলো সব নিয়ে চলে যায়। এই যে কালো রঙের পাথরটা দেখছেন এটা নাকি কোষ্ঠী পাথরের তৈরি। ব্রিটিশদের সাথে যুদ্ধের সময় ওদের গোলা লেগে এই সাইডটা ভেঙে গেছে, এখনো ক্র্যাকের চিহ্নটা পরিষ্কার বোঝা যায়। এখান থেকে দেখুন নিচে সব রাস্তাঘাট দেখা যাচ্ছে। আর ওই দূরেই হচ্ছে তাজমহল, কিন্তু কুয়াশার জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না।
এই যে জায়গাটা দেখছেন এর নাম হচ্ছে দেওয়ানে আম। এটা ছিল আজকালকার কোর্টের মতো, দোষীদের এখানে সাজা দেওয়া হতো। এই ওপরের জায়গাটায় রাজা বসতেন রানীদের সাথে। দেখুন এর চারিদিকটাও কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আর উল্টো দিকে এই জায়গাটায় জনসাধারণ সব দাঁড়িয়ে থাকতেন, আর নিচেই মন্ত্রীরা থাকতেন, আর আরেক পাশে দোষী থাকতো যার বিচার করা হবে। পুরো দেওয়ানি আমটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে এলে হাতে সময় নিয়ে আসবেন, আর আমার মতে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে না আসাই ভালো, কারণ চারিদিকে অনেকক্ষণ কুয়াশা থাকে এবং ওপর থেকে তাজমহলটা দেখাই যায় না। এই পুরো ফোর্টটা ঘুরতে আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগেছিল। আমরা এবার হোটেলে চলে যাব, ওখান থেকে খেয়ে দিয়ে আমরা রওনা দেব তাজমহলের উদ্দেশ্যে। তাজমহলের ভিডিওটা নিয়ে আসছি পরবর্তী পর্যায়ে।